আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের কারক সম্পর্কে। এই কারক জিনিসটা কি? কারক হচ্ছে একটা ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সম্বন্ধযুক্ত একটা ব্যাকরণের প্রক্রিয়া। যে আমরা যে বাক্য তৈরি করি সেই বাক্যের মধ্যে অবশ্যই তো ক্রিয়াপদ থাকে। সেই ক্রিয়াপদের সঙ্গে যে বিশেষ্য বা বিশেষ্যের পরিবর্তে আমরা যে সর্বনাম পদ ব্যবহার করি, সেই বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে আমরা কারক বলছি। তাহলে কারকের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে কারক বলা হয়। এই যে কারক সম্পর্কে অনেকে মত পোষণ করেন যে কারকের ইংরেজি শব্দ হচ্ছে কেশ। এই কেশ শব্দটি ল্যাটিন কাসুস শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হচ্ছে পতন। এবার আমরা দেখছি যে এই যে কাসুস বা কেশ, এই শব্দটা কিসের না বিশেষ্যের সঙ্গে বাক্যের অন্য পদগুলির যে সম্বন্ধ তাকে আমরা কেশ বলছি। কিন্তু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্যের যে সম্বন্ধ তাকে কারক বলে। অতএব বাক্যে কেশ কথাটা হচ্ছে বিশেষ্যের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ, কিন্তু আমরা কারক বলছি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্যের বা সর্বনামের যে সম্বন্ধ তাকে আমরা কারক বলছি। অতএব যে অনেকে যে কারকের প্রতিশব্দ হিসাবে কেশ বলে, এই কথাটা কিন্তু ভ্রান্ত, এই কথাটার অর্থহীন, কারণ কারকের প্রতিশব্দ এটা হতে পারে না। তাহলে আমরা জানলাম যে কারকের সংজ্ঞা হিসাবে যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে আমরা কারক বলছি। এই যে বাক্যে ক্রিয়াপদ, ক্রিয়া কথার অর্থ হচ্ছে কাজ করা। এই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি যে কে করছে, কাজটা কে করছে, কি কাজ করছে, কি দিয়ে করছে, কখন করছে, এই সমস্ত প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই সেটাকে আমরা কারক বলবো। তাহলে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করলে, কি, কখন, কে, কেন ইত্যাদি যে প্রশ্নগুলো করলে যে উত্তরটা পাচ্ছি সেটাই আমরা জানবো যে কারক। তাহলে তোমাদের কাছে কারক কাকে বলে এই সংজ্ঞাটা পরিষ্কার হলো। এবার যে বাক্যে কারক কিভাবে আমরা বুঝবো, যে ক্রিয়ার সঙ্গে কিভাবে সংযোগ হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি তোমাদের আগেই বললাম যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য যে বাক্যের যে কে, কাকে, কখন এই সমস্ত প্রশ্ন করলে তাহলে সেইটা যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কারক। যেরকম দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে পুরোহিত সকালে স্বহস্তে মন্দির থেকে ভক্তবৃন্দকে মাথায় শান্তি জল ছিটিয়ে দিলেন। এবার এই যে এখানে যে কি করছেন পুরোহিত, স্বহস্তে কি করছেন, যে সকলের মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন। এটা একটা উনি ক্রিয়া করছেন, একটা কাজ। সেই ক্রিয়া, তিনি যে শান্তি জলটা ছিটিয়ে দিচ্ছেন সেটা যদি আমরা প্রশ্ন করি যে কে ছিটিয়ে দিলেন, এই যে শান্তি জলটা ছিটিয়ে দিচ্ছেন সেটা কে ছিটিয়ে দিলেন? পুরোহিত ছিটিয়ে দিলেন। কে? পুরোহিত। তাহলে পুরোহিত একটা কি হলো? পুরোহিত একটা কারক হলো। যে আমি কে দিয়ে প্রশ্ন করলাম, কে ছিটিয়ে দিলেন? পুরোহিত। কি ছিটিয়ে দিলেন? কি ছিটিয়ে দিলেন? তিনি শান্তি জল ছিটিয়ে দিলেন। শান্তি জল। এই যে শান্তি জল ছিটিয়ে দিলেন, শান্তি জল, এটা প্রশ্ন হচ্ছে
স্বহস্তে ছিটিয়ে দিলেন। এই যে স্বহস্তে, কি দিয়ে ছিটিয়ে দিলেন? স্বহস্তে, স্বহস্তে। তাহলে এই স্বহস্তেটা একটা কারক হলো। কাদের ছিটিয়ে দিলেন? ভক্তবৃন্দকে। কাদের ছিটিয়ে দিলেন? ভক্তবৃন্দকে, ভক্তবৃন্দকে। এই ভক্তবৃন্দ সেটা একটি কারক হলো। আবার কোথা থেকে ছিটিয়ে দিলেন? এই যে মন্দির থেকে। কোথা থেকে? মন্দির থেকে, এটা একটা কারক। আবার বলছেন কোথায় ছিটিয়ে দিলেন? ভক্তবৃন্দের কোথায়? মাথায়, সেই মাথায়, এটা একটা কারক হলো। কখন ছিটিয়ে দিলেন? সকালে, এই সকালে, এটি একটি কারক হলো। তাহলে বোঝা গেল যে আমি বললাম প্রথমে ডেফিনেশনে বলেছি যে বাক্যে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে আমরা কারক বলবো। এবং ক্রিয়াকে যখন প্রশ্ন করব কে, কাকে, কখন, কি দিয়ে, এই সমস্ত প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে কারক। তাহলে আমি তোমাদের উদাহরণ দিয়ে একটা বোঝালাম যে কিভাবে কারকটা হচ্ছে। তাহলে পুরোহিত সকালে স্বহস্তে মন্দির থেকে ভক্তবৃন্দকে মাথায় শান্তি জল ছিটিয়ে দিলেন। তাহলে কে দিয়ে প্রশ্ন করলাম, কে দিলেন? কে ছিটিয়ে দিলেন? পুরোহিত। কি ছিটিয়ে দিলেন? শান্তি জল। কি দিয়ে ছিটিয়ে দিলেন? স্বহস্তে। কাদের ছিটিয়ে দিলেন? ভক্তবৃন্দকে। কোথা থেকে ছিটিয়ে দিলেন? মন্দির থেকে। কোথায় ছিটিয়ে দিলেন? মাথায়। কখন ছিটিয়ে দিলেন? সকালে। তাহলে এই ক্রিয়া যে করলেন, এই ক্রিয়াকে কে, কি, কখন, কেন, এই সমস্ত প্রশ্ন করে আমরা যে উত্তরগুলো পেলাম সেটি হচ্ছে কারক। তাহলে এবার আমরা জানবো যে কারক কয় প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। কারক 6 প্রকার। কি কি? 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 নিমিত্ত কারক, 5 অপাদান কারক এবং 6 অধিকরণ কারক। এই যে কর্তৃকারক, কর্তৃকারক হচ্ছে কর্তা সম্বন্ধে হলে তাকে আমরা কর্তৃকারক বলবো, এবং কর্ম সম্বন্ধে হলে তাকে কর্মকারক বলবো, করণ সম্বন্ধে হলে তাকে করণকারক বলবো, এবং নিমিত্ত সম্বন্ধে হলে তাকে নিমিত্ত কারক, এবং অপাদান সম্বন্ধে হলে তাকে অপাদান কারক, এবং অধিকরণ সম্বন্ধে হলে তাকে অধিকরণ কারক বলবো। এবং এটা সবসময় জেনে রাখতে হবে যে যখন তোমাদের একটি বাক্য দেয়া হবে সেই একটি বাক্যের মধ্যে সব রকম যে কারক আছে সেই প্রত্যেকটা কারকের যে অস্তিত্ব থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই। কখনো কোনো বাক্যে হয়তো কর্তৃকারকের অস্তিত্ব থাকলো, হয়তো করণকারকের অস্তিত্ব থাকলো না, বা কর্মকারকের অস্তিত্ব থাকলো না। এরকম হতেই পারে যে একটি বাক্যে সর্বদাই যে সমস্ত যত কারক আছে, আমি তোমাদেরকে যেরকম একটা উদাহরণ দিয়ে দেখালাম যে প্রথমে ওই যে পুরোহিত স্বহস্তে মন্দির থেকে ভক্তবৃন্দকে শান্তি জল ছিটিয়ে দিলেন, এই যে কথাটা, এর মধ্যে যে সমস্ত কারকের একটা অস্তিত্ব আছে সেইটা তোমাদেরকে উদাহরণ হিসাবে দেখানোর জন্য আমি দিলাম। তা সেই রকম যে তোমাদেরকে যে কারক করতে দেওয়া হবে যে প্রত্যেকটা বাক্যেই যে সমস্ত কারকের অস্তিত্ব থাকবে এরকম কিন্তু ব্যাপার নয়। সমস্তও থাকতে পারে, যে কোনো দুটোও থাকতে পারে, একটিও থাকতে পারে, এরকম থাকতে পারে। তাহলে আমরা আজকে জানলাম যে কারক কয় প্রকার। কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এরপর আমরা চলে আসব যে কর্তৃকারক সম্বন্ধে আলোচনা করছি। এবার আমরা কর্তৃকারকে চলে আসছি যে কর্তৃকারক কাকে বলছি। কর্তৃকারক মানে হচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্তার সম্বন্ধযুক্ত পদকে আমরা কর্তৃকারক বলবো। ক্রিয়ার সঙ্গে কর্তার যে সম্বন্ধ তাকে আমরা কর্তৃকারক বলবো। ক্রিয়াকে কে বা কি অর্থাৎ কোন বস্তু মানে সেটা কি সেই দিয়ে প্রশ্ন করলে তখন আমরা কর্তা পাওয়া
এবং তাকে আমরা কর্তৃকারক বলছি। যেরকম অশোক পড়ছে, এই যে পড়া ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক, পড়ছে, অশোক পড়ছে, কে পড়ছে? প্রশ্ন আসতে পারে যে কে পড়ছে, কে পড়ছে? অশোক পড়ছে। এই অশোকটা হচ্ছে কর্তৃকারক। কর্তার সঙ্গে যে ক্রিয়ার সম্পর্ক, অর্থাৎ যে অশোক কর্তা, তার সঙ্গে যে পড়া যে ক্রিয়াটা হচ্ছে, এই যে পড়ার সঙ্গে অশোক যে কর্তা তার যে সম্পর্ক, সেই জন্য ক্রিয়ার সঙ্গে যে কর্তার সম্বন্ধ হচ্ছে সেটা হচ্ছে অশোক, এটা হচ্ছে কর্তৃকারক। নীলা খেলছে, কে খেলছে? প্রশ্ন হবে যে কে খেলছে? কে খেলছে? নীলা খেলছে। এই যে নীলা, নীলা হচ্ছে কর্তৃকারক, কারণ ক্রিয়ার সঙ্গে নীলার সম্পর্ক, অর্থাৎ কে খেলছে? নীলা খেলছে, নীলা কর্তৃকারক। রামবাবু বৃদ্ধ হয়েছেন, কে বৃদ্ধ হয়েছেন? কে বৃদ্ধ হয়েছেন? রামবাবু বৃদ্ধ হয়েছেন। এই যে রামবাবুর সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, অর্থাৎ রামবাবু হচ্ছে কর্তৃকারক। পাখিরা ডাকছে, কে ডাকছে? পাখিরা ডাকছে, পাখি এখানে কর্তৃকারক। কর্তৃকারক কে আরেক প্রকার কারক হয়, যেটাকে আমরা প্রযোজক কর্তা বলি। প্রযোজক কর্তা হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। প্রযোজক কর্তা হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। প্রযোজক কর্তা যে অন্যকে দিয়ে কাজ করায়। তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে। এই যে মা কি করছে? মা নিজে যে চাঁদ দেখছে তা নয়, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে। এটা হচ্ছে প্রযোজক কর্তা। মা নিজে কাজটা না করে মা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, মানে মা ছেলেকে চাঁদটা দেখাচ্ছে। এইরকম ক্ষেত্রে হলে এগুলোকে আমরা প্রযোজক কর্তা বলবো। যেরকম শিক্ষক মহাশয় আমাদের পড়ান। এই শিক্ষক মহাশয় কি করছেন? শিক্ষক মহাশয় আমাদেরকে পড়িয়ে দিচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন। অতএব শিক্ষক মহাশয় হচ্ছেন এখানে প্রযোজক কর্তা। তিনি নিজে কাজটা না করে তিনি অন্যকে করাচ্ছেন, তিনি ছাত্রদেরকে যে পড়াচ্ছেন সেটা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আমরা কর্তৃকারকের যে দেখলাম যে ক্রিয়া করছেন, যে কে ক্রিয়াটা করছেন, যদি যাকে কে করছেন প্রশ্ন করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কর্তৃকারক। এবং কর্তৃকারকের আরেকটা ভাগ হচ্ছে যে প্রযোজক কর্তা, যিনি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাচ্ছেন, সেটাকে আমরা প্রযোজক কর্তা বলবো। এরপর আমরা চলে আসবো যে কর্মকারকে। তাহলে এবার আমরা আলোচনা করছি কর্মকারক সম্পর্কে। তাহলে কর্মকারক কাকে বলবো? যে ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে ক্রিয়ার কাজ করে অথবা যার দ্বারা ক্রিয়া সম্পূর্ণতা লাভ করে তাকে আমরা কর্মকারক বলবো। কি না, ক্রিয়ার সঙ্গে ধরো কি বা কাকে প্রশ্ন করলে, মানে যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সঙ্গে কি বা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা কর্মকারক। কিরকম?
যে দেখো গোপাল ভাত খায়, গোপাল কি করছে, গোপাল ভাত খাচ্ছে। এই যে খাওয়া, খাওয়াটা একটা কর্ম, খাওয়াটা একটা কাজ। এই খাওয়াটা কাকে মানে এই খাওয়া কাজটি কাকে অবলম্বন করছে, এই ভাতকে, এই ভাতকে অবলম্বন করছে। অর্থাৎ তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে গোপাল কি খাচ্ছে। এই যে আগেই বলেছি যে কি বা কাকে প্রশ্ন করলে যখন ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই কর্মকারক। যেরকম আমরা প্রশ্ন করছি যে গোপাল কি খায়, গোপাল ভাত খায়, তা এই ভাতটা হচ্ছে কর্মকারক। সুবীরকে ডাকো, এই যে ডাকা, এই ডাকা কাজটি মানে কাকে ডাকতে বলছি। ওই যে বললাম যে কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে আমরা কর্মকারক বলবো। কাকে ডাকতে বলছে, সুবীরকে ডাকতে বলছে। সে এই সুবীর হচ্ছে এখানে কর্ম। যদু বইটি পড়ে, বই যে পড়ছে, এই যে পড়া ক্রিয়াটা, এই পড়া ক্রিয়াটা কি হচ্ছে যে কাকে অবলম্বন করছে, বইকে অবলম্বন করছে। এই পড়া ক্রিয়াটা বইকে অবলম্বন করছে, এই পড়া ক্রিয়া বইকে অবলম্বন করছে। যে যদু কি পড়ছে, যদু বই পড়ছে। যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে কি পড়ছে, বই পড়ছে, তাহলে আমরা কোনটা কর্মকারক সেটা বুঝতে পারলাম। তাহলে কর্মকারকটা কি হচ্ছে, যে ব্যক্তি বা বস্তুকে, কোনো ব্যক্তিও হতে পারে বস্তু হতে পারে, ব্যক্তি বা বস্তুকে অবলম্বন করে ক্রিয়া কাজ করে বা যার দ্বারা ক্রিয়া সম্পূর্ণতা লাভ করে তাকে আমরা কর্মকারক বলছি। এখানে যে গোপাল ভাত খাচ্ছে, সেই ভাতকে অবলম্বন করছে, ভাতকে অবলম্বন করে এই খাওয়া কাজটি হচ্ছে। এখানে সুবীরকে ডাকতে বলছে, ডাকা কাজটা কাকে অবলম্বন করে হচ্ছে, সুবীরকে অবলম্বন করে হচ্ছে, তাই সুবীর এখানে কর্ম। যদু বইটি পড়ে, এই পড়া কাজটা, এই পড়া ক্রিয়াটা কাকে অবলম্বন করছে, বইটাকে, তাহলে বই এখানে কর্মকারক হলো। তাহলে কর্মকারক সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আর কোনো দুবিধা রইল না। যে কি বা তোমরা যখনই দেখবে যে কোন বাক্যের মধ্যে তোমরা প্রশ্ন করবে যে ক্রিয়া, যেটা ক্রিয়া থাকবে সেই ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করবে যে কে কোন কাজটা করছে, কি কাজটা করছে, সে কি গান গাইছে, কি হাসছে, কি খাচ্ছে, কি কোথাও যাচ্ছে, সেই প্রশ্নটা করবে যে কি করছে, কাকে করছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তোমরা কর্মকারক কোনটা আইডেন্টিফাই করতে পারবে। এবার আমরা চলে আসছি করণ কারকে। করণ কারক কাকে বলবো, যে কর্তা যার সাহায্যে কাজ সম্পাদন করেন তাকে আমরা করণ কারক বলবো। ক্রিয়ার আগে কিসের দ্বারা, কিসের দ্বারা, কার দ্বারা, কিসের সাহায্যে, কিসে ইত্যাদি যোগ করে প্রশ্ন করলে আমরা করণ কারকের যে উত্তরটা পাবো সেটা হচ্ছে করণ কারক। তাহলে করণ কারক বলতে আমরা কি বুঝলাম আরেকবার শুনে নাও। যে কর্তা যার সাহায্যে কাজ সম্পাদন করে তাকে করণ কারক বলে। ক্রিয়ার আগে আমরা যেমন আগে দেখেছি যে যখন কর্ম দেখেছি কি, কাকে, এই সমস্ত দিয়ে আমরা প্রশ্ন করছি, সেরকম এখানে আমরা করণ কারকে যখন দেখব কিসের দ্বারা, কার দ্বারা, কিসের সাহায্যে, এই সমস্ত প্রশ্ন আসবে, তার উত্তর যেটা আমরা পাবো সেটা হচ্ছে করণ কারক। তার উত্তরে যেটা পাবো সেরকম উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কলম দ্বারা লিখি। এই যে লেখা, সব সময়ই বলেছি যে ক্রিয়ার সঙ্গে কারক মানে ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলছি। এই যে লেখা,
লিখি, এই লিখিটা একটা ক্রিয়া। এই ক্রিয়া লেখা ক্রিয়াটা কিসে লিখছি? কলম দ্বারা লিখছি। আমরা কিসের দ্বারা লিখছি? আমরা এই কলম দ্বারা লিখছি। কলম দ্বারা লিখছি। কিসের দ্বারা লিখছি? কলম দ্বারা। এইটাকে প্রশ্ন করলে কিসের দ্বারা লিখি? কলম দ্বারা, অর্থাৎ এইটি হচ্ছে করণ কারক। সেরকম আমরা চোখ দিয়ে দেখি। এই যে দেখাটা একটা ক্রিয়া। দেখাটা আমরা কিসের দ্বারা দেখছি? আমরা চোখ দিয়ে দেখছি। শক্তিতে সে ভীম, সে কিসের মতো? শক্তিটা তার ভীমের মতো। তাহলে শক্তিতে সে ভীম, কিসের মতো? সে শক্তিতে সে ভীম। এই যে প্রশ্নগুলো, এই কিসের দ্বারা, কার দ্বারা, কার সাহায্যে, এই সমস্ত প্রশ্ন যখন মনে যাচ্ছে, তার উত্তরে আমরা যেটা পাচ্ছি যে কলমের দ্বারা, চোখ দিয়ে, শক্তিতে, এইগুলো হচ্ছে করণ কারক। করণ কারকের দ্বারা, দিয়া, কর্তৃক, নিয়া, নিয়ে প্রভৃতি যোগ হয়। তাহলে করণ কারক করতে গেলে আমরা এই সমস্ত দ্বারা, দিয়া, কর্তৃক, যেরকম আমরা দেখলাম যে কলম দ্বারা, চোখ দিয়ে, দিয়ে বা দিয়া যা খুশি হতে পারে, নিয়ে, নিয়া, বিভিন্ন রকম, এইগুলো করণের সাথে যোগ হলে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা করণ কারক। এরপর সম্প্রদান কারক। সম্প্রদান কারকে আমরা চলে আসছি। এবার আমরা চলে আসছি নিমিত্ত কারক বা সম্প্রদান কারকে। এই নিমিত্ত কারক বা সম্প্রদান কারক কি? কোনো শর্ত ছাড়া, নিজের শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করাকে আমরা সম্প্রদান কারক বলবো বা নিমিত্ত কারক। কারোর জন্য কিছু করা, কিন্তু সেটা বিনা স্বার্থে, নিজের শর্ত ত্যাগ করে। তাই শর্ত ত্যাগ করে যাকে কিছু দান করা যায় তাকে সম্প্রদান কারক বলে। এই সম্প্রদান কারককে যে কাকে, কার জন্য, কার তরে ইত্যাদি প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সম্প্রদান কারক বা নিমিত্ত কারক। সম্প্রদান কারককে নিমিত্ত কারকও বলা হয়। নিমিত্ত কারক অর্থাৎ জন্য, এই ভাষাটার জন্য আমরা নিমিত্ত কারক বলছি। এবং সম্প্রদান অর্থাৎ আমরা কাউকে কোনো জিনিস সম্প্রদান করে দিচ্ছি নিঃস্বার্থভাবে, তার জন্য আমরা কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই, সেই জন্য এটাকে সম্প্রদান কারক বলা হয়। যেরকম দেখো, ক্ষুধার্তকে অন্ন দান করো। এই যে ক্ষুধার্তকে অন্ন দান, কাকে অন্ন দান করছো? কার জন্য? ক্ষুধার্তের জন্য অন্ন দান করছো। এই যে ক্ষুধার্তকে তুমি অন্নটা দান করছো, তার বিনিময়ে তুমি কিন্তু কিছু পাচ্ছ না, তুমি বা তার থেকে সেই দানটা তুমি আবার ফিরিয়েও নিচ্ছ না, তুমি পুরোপুরি তাকে, সেই ক্ষুধার্তকে অন্নটা দান করে দিচ্ছ, প্রদান করে দিচ্ছ। সেই জন্য এটাকে সম্প্রদান কারক বা নিমিত্ত কারক বলা হচ্ছে। আমার জন্য এই কাপড় আনা হয়েছে। কার জন্য? আমার জন্য। এই আমার জন্য এই কাপড় আনা হয়েছে। এই যে আমার জন্য কাপড়টা আনা হয়েছে, এটা তো পুরোপুরি আমার। সে আমাকে প্রদান করে নিশ্চয়ই তো সে জিনিসটা নিয়ে নেবে না, সেই জন্য পুরোপুরি প্রদান করে দেওয়া অর্থাৎ সম্প্রদান করে দেওয়া। আমার জন্য, কার জন্য কাপড়টা নিয়ে আসা হয়েছে? আমার জন্য। তা এগুলো সম্প্রদান বা নিমিত্ত কারক হিসাবে বলা হয়। দুঃখীর তরে আমার প্রাণ কাঁদে। কার জন্য প্রাণ কাঁদছে? কার তরে? দুঃখীর জন্য আমার প্রাণ কাঁদছে। তাহলে দুঃখের তরে আমার প্রাণ কাঁদে। এই কাকে, কার জন্য, কার তরে, এই সমস্ত দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক। এছাড়া আমরা ধরো বলতে পারি যে আমরা যে পৌরসভায় কর প্রদান করছি বা আমরা দেবতার পায়ে ফুল অর্পণ করছি, এই যে দেওয়া, এই দেওয়াগুলো আমরা শর্তহীনভাবে দিচ্ছি এবং সেগুলো ফেরত নিচ্ছি না, সেই জন্য পুরোপুরি সম্প্রদান করে দিচ্ছি, তাই এগুলোকে সম্প্রদান কারক বলা হয়। এটা হয়ে গেল সম্প্রদান কারক। এবার আমরা চলে আসছি অপাদান কারকে। অপাদান
চলিত বা নির্গত বা প্রেরিত, রক্ষিত ইত্যাদি হয় তাকে আমরা অপাদান কারক বলবো। অপাদান কারকের থেকে, দিয়ে, হইতে বা হতে, চেয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যেরকম দেখো, উদাহরণ হিসাবে সর্ষে থেকে তেল হয়, এই যে থেকে ব্যবহার হয়েছে, সর্ষে থেকে তেল হয়। এই যে তেল, এখানে বলা হয়েছে যে কোনো ঘটনা, কোনো ঘটনার উৎপত্তি স্থান বা যেখান থেকে নির্গত হচ্ছে, চালিত হচ্ছে, সেই রকম। তাহলে এখানে তেল কোথা থেকে উৎপত্তি, তেলের উৎস কোথায়, উৎপত্তি সর্ষে থেকে তেল হয়। এই যে সর্ষে থেকে সর্ষে থেকেটা হচ্ছে অপাদান কারক, মানে সর্ষে থেকে তেলটার উৎপত্তি হচ্ছে। অলোক ঘর থেকে বাইরে এলো, অলোক কোথা থেকে বাইরে আসছে, ঘর থেকে বাইরে আসছে। এই যে ঘর থেকে, সর্ষে থেকে, এগুলো হচ্ছে অপাদান কারক, মানে কোনো স্থান থেকে তার একটা উৎপত্তি স্থান থেকে সেটা উৎপত্তি হচ্ছে, বা নির্গত হতে পারে বা চালিত হতে পারে, যে কোনো কিছু, সেটা হচ্ছে অপাদান কারক। দুর্গাপুর হতে বাস ছাড়লো, এই যে কোথা থেকে যে বাসটা একটা ছাড়লো, কোথা থেকে বাস ছাড়লো সেটা একটা প্রশ্ন। দুর্গাপুর হতে, মানে এই দুর্গাপুর হতে, এটা হচ্ছে অপাদান কারক। আমার চোখ দিয়ে জল পড়ছিল, কোথা দিয়ে জল পড়ছিল, আমার চোখ দিয়ে, এই আমার চোখ দিয়ে জল পড়ছিল, এটা হচ্ছে অপাদান কারক। তাহলে অপাদান কারকটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই, যে কোনো ঘটনা উৎপত্তি স্থান বা যে স্থান থেকে ঘটনার সূচনা হয়, যা থেকে কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি, চালিত, নির্গত, প্রেরিত, রক্ষিত ইত্যাদি বোঝায়, এবং তাকেই আমরা অপাদান কারক বলবো। এবার আমরা আসছি অধিকরণ কারকে। অধিকরণ কারক কাকে বলবো? যে স্থান, বিষয়, অবস্থা বা কালকে আধার করে বা আশ্রয় করে যে ঘটনা ঘটে বা বিদ্যমান থাকে তাকে আমরা অধিকরণ কারক বলবো। তাহলে অধিকরণ কারক আমরা কাকে বলছি? যে স্থান বা বিষয়, অবস্থা বা কালকে আধার অর্থাৎ আশ্রয় করে কোনো ঘটনা ঘটে বা বিদ্যমান থাকে তাকে আমরা অধিকরণ কারক বলছি। ক্রিয়ার আগে যখন কখন, কোথায়, কিসে, কবে প্রশ্নের উত্তর, মানে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে কখন ঘটনাটা ঘটলো, কোথায় ঘটলো, কিসে ঘটলো, কবে ঘটলো, সেই রকম ভাবে কোনো প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। আবার এই অধিকরণ কারককে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কি এই অধিকরণ কারককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আধাধিকরণ, আধারাধিকরণ, একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ। তাহলে প্রথমটা হচ্ছে আধারাধিকরণ, কালাধিকরণ এবং ভাবাধিকরণ। এবার এই প্রথম যেটা, এটারও যে স্থান, কাল, পাত্র হিসাবে ভাগ আছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তাহলে অধিকরণ কারকের যে তিনটি ভাগ, তার যে প্রথমটি আধারাধিকরণ সেটা আলোচনা করছি। যে স্থানে অর্থাৎ যে দেশে, আর কি দেশে বা স্থানে বা আধারে ব্যক্তি, অবস্থা, বিষয় যে কোনো সম্বন্ধে ক্রিয়া সম্পন্ন হয় তাকে আধারাধিকরণ বলে। যেরকম ধরো স্থানাধিকরণ, মানে কোন একটা জায়গা সম্পর্কে বোঝাচ্ছে। জলে কুমির থাকে, জলে কুমির থাকে, কুমিরটা কোন জায়গায় থাকছে? জলে, অতএব এটা স্থানাধিকরণের। ভারতে গঙ্গা নদী প্রবাহিত হয়, কোথায় গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে? ভারতে। আবার ব্যাপ্তি অধিকরণ কি রকম হচ্ছে? দুধে
মাখন আছে, মাখনটা কোথায় থাকছে? দুধের মধ্যে। তিলে তেল থাকে, তেল কোথায় থাকে? তিলের মধ্যেই তেলটা থাকে। আবার অবস্থাধিকরণ কি বলছে? ধীমানের ধর্মে মতি আছে, ওই যে ধর্মের প্রতি তার অবস্থান, মানে ধর্মে তার মতি আছে, সেটা হচ্ছে অবস্থাধিকরণ। আবার বিষয়াধিকরণ হচ্ছে পারমিতা অঙ্কে পারদর্শী। পারমিতা কিসে পারদর্শী? পারমিতা অঙ্কে, এই যে অঙ্ক বিষয়টা, এই অঙ্ক বিষয়ে পারমিতা পারদর্শী, এটা হচ্ছে বিষয়াধিকরণ, মানে বিষয়ের প্রতি যে অধিকরণ। সমীপাধিকরণ, গঙ্গা সাগরে বিরাট মেলা বসে। কোথায়? গঙ্গা এবং সাগর, গঙ্গা সাগরে বিরাট মেলা বসছে। কোথায় বসছে? গঙ্গা সাগরে। তাহলে এটা যে অধিকরণের আধারাধিকরণ যে পার্টটা, সেটা আমি তোমাদের বললাম। এরপরে দ্বিতীয়টায় চলে আসছি। এরপর আমরা আসছি অধিকরণে কালাধিকরণ। যে কালাধিকরণ কি হচ্ছে? যে কালে বা সময়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে। মানে যে সময়টাকে নির্দেশ করছে বা কালটাকে নির্দেশ করছে সেইটার কথা বলা হচ্ছে। যেমন ভোরে সূর্য ওঠে, কোন সময় সূর্যটা উঠছে? ভোরে সূর্য উঠছে, সময়বাচক, সেই ভোরটাকে নির্দেশ করছে, তাহলে এটা কালাধিকরণের মধ্যে পড়ছে, সময় সূচক। গ্রীষ্মকালে সূর্য অত্যন্ত প্রখর হয়, কোন সময়? এটা হচ্ছে কালবাচক, নির্দেশ করছে যে কোন কালে? গ্রীষ্মকালে সূর্যটা খুব প্রখর হয়। আবার রাত 10টায় ট্রেন ছাড়বে, একটা সময় নির্দেশ করছে, সময়বাচক, কোন সময়? যে রাত 10টায়, রাত 10টায় ট্রেন ছাড়বে। তাহলে এটা হচ্ছে অধিকরণের কালাধিকরণ, অর্থাৎ সময় বা কাল নির্দেশক। এরপরে চলে আসছে অধিকরণের ভাবাধিকরণ। ভাবাধিকরণ কি? একই বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর হলে যে ক্রিয়ার উপর নির্ভরশীল সেটি ভাববাচক বা অবস্থাবাচক বিশেষ্যে পরিণত হয়। এই বিশেষ্যটি ভাবাধিকরণ। বলছে যে যখন ভাবাধিকরণে কি হচ্ছে? একটি বাক্যে দুটি ক্রিয়া থাকছে, সেই দুটি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়া আর একটা যে ক্রিয়া তার উপর নির্ভরশীল, একটা আর একটার উপর মুখাপেক্ষী, নির্ভরশীল, সেই জন্য যেটি যে ক্রিয়ার উপর নির্ভরশীল সেটি কি হচ্ছে? ভাববাচক অবস্থা হচ্ছে, ভাববাচক বিশেষ্য পরিণত হচ্ছে। এই বিশেষ্য পদটিকেই ভাবাধিকরণ বলা হচ্ছে। যেরকম দেখো, সূর্যোদয়ে পৃথিবী আলোকিত হলো। এই যে সূর্যোদয়, সূর্যোদয় একটা কি হচ্ছে? কাজ করছে। সূর্যোদয় হয়ে কি হচ্ছে? পৃথিবীটা আলোকিত করছে। এই যে আলোকিত করাটা, এই আলোকিত করাটা কিসের উপর নির্ভর করছে? সূর্যোদয়, এই যে সূর্যের উদয়ের উপর নির্ভর করছে পৃথিবীটা আলোকিত হবে কিনা। এরপর ধরা যাক আমরা বলতে পারি সে আনন্দে নিমগ্ন হলো। সে আনন্দে কি হচ্ছে? নিমগ্ন হচ্ছে। যদি আনন্দটা, নিমগ্ন হওয়াটা কার উপর নির্ভর করছে? ওই আনন্দের উপর নির্ভর করছে, তাহলে ওই আনন্দটা আছে বলেই সে নিমগ্ন হতে পারছে। তাহলে এই আনন্দটা হচ্ছে ভাবাধিকরণ, সে আনন্দের উপর নির্ভর করে সে নিমগ্ন হয়ে পড়ছে। যেরকম সূর্যটা উদয় হলে তবে চারিদিক আলোকিত হবে, সূর্য যদি উদয় না হয় তাহলে চারিদিক আলোকিত হওয়ার প্রশ্নই আসে না। অতএব এই সূর্যোদয় এবং যেটা বললাম আনন্দে নিমগ্ন, এই আনন্দ, এগুলো হচ্ছে ভাবাধিকরণ। তাহলে আমাদের মোটামুটি অধিকরণ কারকটা শেষ হলো। এই কারক পড়তে গেলে আমাদের আরেকটা জিনিস একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ আমরা কাকে বলবো? যে যার সঙ্গে কোনো পদার্থের সম্বন্ধ থাকে কিংবা অধিকারে কোনো পদার্থ বিদ্যমান থাকে এবং পদার্থকে যে বিশিষ্টতা দেয় তাকে আমরা সম্বন্ধ পদ বলবো। কিরকম? যে আমরা যখন প্রশ্ন করব যে কার বা কিসের, এই প্রশ্নের উত্তরে আমরা যেটা
সেটা হচ্ছে সম্বন্ধ পদ। সেটা কিরকম দেখো, যে গরুর লেজ, আমরা তো জিজ্ঞেস করতে পারি যেটা কার লেজ, তখন প্রশ্ন আসবে যে কার লেজ, তখন উত্তর আসবে গরুর লেজ। হরিণের চোখ, কার চোখ? হরিণের চোখ। বালকদের বই, কার বই? বালকদের বই। এটা কিসের দাঁত? হাতির দাঁত। এই রকম ধরনের প্রশ্ন হলে এইটা হচ্ছে সম্বোধন। এই যে সম্বোধন, এটা কিন্তু কোন ক্রিয়ার সঙ্গে সম্বোধন হচ্ছে না, সম্পর্ক হচ্ছে না। এই যে লেজের সম্পর্ক কার সঙ্গে? লেজের যে সম্পর্ক হচ্ছে গরুর সঙ্গে, কিন্তু গরুটা কিন্তু ক্রিয়া নয়, গরুটা এখানে বিশেষ্য। সেই জন্য এগুলো কারক হিসাবে ব্যবহৃত হয় না, এটাকে সম্বন্ধ পদ বলা হচ্ছে। এই যে হরিণ, হরিণ একটা বিশেষ্য, হরিণের সঙ্গে এটা কার চোখ? হরিণের চোখ। বালকদের বই, কাদের বই? বালকদের বই। এগুলো হচ্ছে সম্বন্ধ পদ। আর একটা জিনিস আমরা জানবো, এই সম্বন্ধ পদ ছাড়াও আরেকটা আছে সম্বোধন পদ। সম্বোধন পদ কাকে বলবো? বাক্যের গতি ভেঙে যাকে বিশেষভাবে আহ্বান করা হয় তাকে সম্বোধন পদ বলছে। এই সম্বোধন পদও কিন্তু কারক নয়, একে কারক বলা যায় না। তাহলে বাক্যের গতি ভেঙে যাকে বিশেষভাবে আহ্বান করা হয় তাকে সম্বোধন পদ আমরা বলছি। এই যে সম্বন্ধ পদটা আমরা বললাম, এই সম্বন্ধ পদের সঙ্গে কতগুলি অব্যয় ব্যবহৃত হয়। সেই অব্যয়গুলি কি কি? ধরো অ, ওই, ওগো, ওরে, ওলো, ওহে, গো, গা, হে প্রভৃতি। এই সাধারণত এই যে অব্যয়গুলো আছে, অব্যয়গুলো যখন আমরা বাক্য তৈরি করছি প্রথমেই অব্যয়গুলো সাধারণত বসে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে বসে, কিন্তু শেষেও যে বসে না এরকম কোনো নেই, শেষেও বসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে বসে। আর দেখো, রে পাষণ্ড, এখনো সাবধান হও। এই যে রে, রেটা হচ্ছে অব্যয়, যোগ হচ্ছে রে পাষণ্ড, এখনো সাবধান হও। তুমি কি করছো গো? এই যে প্রথমে ব্যবহার হয়েছে, আমি বলেছি যে প্রথমে ব্যবহার হয়, আবার অনেক সময় শেষেও ব্যবহার হতে পারে। তুমি কি করছো গো, এই যে গো শেষে ব্যবহার হয়েছে। আবার এমন কতদিন চলবে হে, এই যে হে শেষে ব্যবহার হয়েছে, শেষেও ব্যবহার হয়। আবার প্রথমে ওই যে হে রাম, এই যে হে, হে রাম, ওদিকে চলে যেও না, বলছে হে রাম ওদিকে চলে যেও না। ওই যে হে, এই হেটা হচ্ছে এই অব্যয়টা মানে প্রথমেই শুরু হচ্ছে। এগুলোকে মানে সম্বোধন পদটার সঙ্গে প্রথমেই যুক্ত হচ্ছে এই সমস্ত অব্যয়গুলো। তাহলে কারক যা আমরা আলোচনা করলাম, এই কারকের মধ্যে আমরা 6টা কারক দেখলাম: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এছাড়া আমরা দুটো জিনিস দেখলাম কারকের মধ্যে, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। তাহলে মোটামুটি তোমাদের কারকের আলোচনা সম্পূর্ণ হলো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে স্টুডেন্টস, তাহলে তোমরা ডেস্টিনেশন পয়েন্টসের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এবং আরো পড়া শুনতে থাকো এবং সকলের সঙ্গে এই পড়াগুলো শেয়ার করতে থাকো। অবশ্যই ডেস্টিনেশন পয়েন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।